আবারও তরুণদের উদ্দেশ্যে একটা কথা মনে পড়ে গেল। মনে হলো যে এখনকার তরুণরা তো বলা হয় খুবই কুল। তারা বীরত্বের, সাহসের, আম, যাদের অসম্ভব রকমের সাহস, তাদের ব্যাপারে তারা খুবই গুণমুগ্ধ। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। বিশেষ করে গত জুলাই অগাস্টে তারা নানান ধরনের ছবি দেয়, যে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল অমুক তমুক, এগুলো বলে দেয়। সেগুলো দেখে মনে হলো যে কিছু কথা তরুণদের বলা প্রয়োজন। আমি জানি তরুণদের অনেক রাগ, অর্থাৎ সব তরুণদের বলবো না, এই জেনজি প্রজন্মের একটা বড় অংশের খুব রাগ বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। আজকে আমার হঠাৎ করে মনে হলো, অনেকগুলো স্মৃতি আমার মনে পড়তে থাকলো, যে এই কথাগুলো কি আমি তরুণদের একটু স্মরণ করিয়ে দিতে পারি। যেমন 1953 সালে মোহাম্মদ মোসাদ্দেক, সে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেল গ্যাসগুলোকে জাতীয়করণ করেছিল। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং সিআইএ তাকে ফেলে দিল, তার রেজিম চেঞ্জ হয়ে রেজা শাহ পাহলভিকে নিয়ে আসলো। এরপর গুয়েতেমালার জ্যাকব আরবেন্স, সম্ভবত নাম ভুল না করে থাকলে সেটা 1954-এ সেও আমেরিকার বিরুদ্ধে বলার চেষ্টা করেছিল, তাকে ফেলে দিয়েছে। এরপরে আমরা প্যাট্রিস লুমুম্বার কথা বলতে পারি। 1961-এ সেও আমেরিকার নীতির সমালোচক ছিল, সমাজতান্ত্রিক নেতা ছিল, রাষ্ট্রকে পুনর্গঠন করতে চেয়েছিল, আমেরিকা তাকে ফেলে দিয়েছে। 1973 সালের 11ই সেপ্টেম্বর সালভাদর আলেন্দে প্রেসিডেন্ট ভবনে নিজেই নিজের কপালে বা মাথায় গুলি করেছে, কারণ তাকে অগাস্টে পিনোশে ঘিরে ফেলেছিল। এই অগাস্টে পিনোশেকে লেলিয়ে দিয়েছিল আমেরিকান সিআইএ, যেটা আমরা জানি নিক্সনের সময়। কারণ কি? কারণ সে একজন সমাজতান্ত্রিক নেতা ছিল, তেল গ্যাস খনিজ সম্পদকে জাতীয়করণ করেছিল। মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আপনারা তো খুবই, যারা জেনজি আছে তারাও জানবে, এটা খুবই নিকট অতীতের ঘটনা। সাদ্দামকে বলা হয়েছিল যে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন তার কাছে আছে, পেল না, কিন্তু তাকে ইতিমধ্যে ফাঁসি দিয়ে দিয়েছে, ধরেছে, ভয়ঙ্কর অবস্থা। মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার, কি স্বর্গময় দেশ ছিল, এখন মানুষ সেসব গল্প বলে। তাকে ফেলে দিয়েছে 2011 সালে, আর সাদ্দামকে তো 2003 সালে। এই পৃথিবীতে গত 2 বা 3-4 দশকে এত লম্বা সময় ধরে ক্ষমতাতে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। তিনি প্রকাশ্যে সংসদে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে বলেছিলেন যে এই আমেরিকা আমাকে উৎখাত করতে চায়, আমেরিকা আমাকে ফেলে দিতে চায়, আমেরিকা আমাকে নিঃশেষ করতে চায়, আমেরিকার বিরুদ্ধে। আমার মনে আছে বিবিসির সাংবাদিকদেরকে বলেছে, আল জাজিরাকে বলেছে, সংসদে দাঁড়িয়ে বলেছে, সমাবেশে বলেছে, আমরা আমেরিকায় যাব না, ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের কোনো আমেরিকার দরকার নাই। আমার মনে আছে বোয়িংয়ের সাথে একটা কন্ট্রাক্ট মাননীয় প্রধানমন্ত্রী বাদ দিয়ে ফ্রান্সের এয়ারবাস কিনবে বলেছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন বাংলাদেশে এসেছে, আরও কত কি। আমি মাঝে মধ্যে ভাবি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নারী বাবা মা পুরো সবাইকে মেরে ফেলার পর, স্কুল জীবন থেকে রাজনীতি করেছেন বটে, কিন্তু বাবা মাকে মেরে ফেলার পরে 81 সালে দেশে ফিরে এই মানুষটা অল্প 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 করে এই দেশটাকে গড়েছে, আমেরিকার মুখের উপরে কথা বলেছে। এবং এই 5ই আগস্টের পরে আমি যেসব ডিপ্লোম্যাটদের সাথে কথাবার্তা বলেছি, সাক্ষাৎকার নিয়েছি, তারা আমাকে বলতেন যে যখন ইন্ডিয়ার সাথে কোনো বাণিজ্য চুক্তি বা কোনো চুক্তি হতো, মাননীয় প্রধানমন্ত্রী খুব গার্ডস নিয়ে কথা বলতেন, না 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 না, এটা আমার অধিকার, এটা আমি জলাঞ্জলি দিতে পারবো না, এটা আমি ছাড়বো না, কোনো ছাড় তিনি দিতেন না। আমেরিকার সাথে তিনি যেতেন, কি অসীম বুদ্ধিমতী একজন মানুষ। আমেরিকা পুরো গ্যাস ফিল্ড নিয়ে নিতে চেয়েছিল এলএনজির বঙ্গোপসাগরে, নেত্রী দেবেন না, পোর্ট দেবেন না, যা চায় আমেরিকাকে রিজেক্ট করে। হ্যাঁ, আবার ব্যালেন্সও রেখেছেন তিনি, চায়নার সাথে, আমেরিকার সাথে, ইন্ডিয়ার সাথে, অন্যান্য বড় বড় রাশিয়ার সাথে। এই মানুষটাকে নিয়ে একদিন তরুণ প্রজন্ম প্রচণ্ড গর্বিত হবে। আমাকে তরুণ প্রজন্মের অনেকেই জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, আপনি প্রধানমন্ত্রীর এত ভক্ত কেন? হ্যাঁ, আপনি দেখেন নাই কি হয়েছে, কি করেছে, দুনিয়ার কথাবার্তা বলতে থাকে। আমি তখন তাদেরকে বলি যে এটা আমার থার্ড প্রজন্ম আওয়ামী লীগ, কিন্তু আমার থার্ড প্রজন্ম আওয়ামী লীগ করে বলে আমি আওয়ামী লীগ করি না।
আমি আওয়ামী লীগ করি লেখাপড়া করে, আমি আওয়ামী লীগের ইতিহাস ঘেঁটে আওয়ামী লীগ করি। এটা আরও বেশি সুসংহত করে আমাকে, কারণ আমি জানি আওয়ামী লীগ অতীতে কি করেছে, দেশের মানুষের জন্য কি করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই তরুণ প্রজন্মের কুল মনে হয় না, সাহসী মনে হয় না। এখন তারা রেগে আছে, তাদের ইগো প্রবলেমের কারণে মনে নাও হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, এই তৃতীয় বিশ্বের একজন নেত্রী ছিলেন, যে নেত্রী এই সাম্রাজ্যবাদী ইঙ্গো মার্কিন দালালদের, এই ইঙ্গো মার্কিন ট্রাম্প, বাইডেন, তাদের মুখের উপরে এইভাবে কথা বলতেন, আমার অধিকার আমি ছাড়বো না। 16 বছর তাকে চেষ্টা করেছে, 16 বছর। মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আপনাদের কখনো সুযোগ হয়, জানতে চাইবেন, বছরের পর বছর তাকে উৎখাতের চেষ্টা করেছে, কিন্তু দমাতে পারেনি, টলাতে পারেনি। আমার মনে আছে 2022-23 তারিখে গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যখন কথা হচ্ছিল, কয়েকজনের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, তারা বলেছে যে যদি আপনার পক্ষে সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রীকে এই মেসেজটা দেন, যাতে সংসদে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কিছু না বলে। ইন্ডিয়ান কিছু ব্যক্তিরা তখন আমাকে বলেছিল যে দাদা, একটু আপনার নেত্রীকে বলুন বা কোনোভাবে মেসেজ পাঠান যে আমেরিকার এগেনস্টে যাতে না বলে। আমার হয়তো বা সেই সময় ওরকম সুযোগ ছিল না বটে, কিন্তু যদি থাকতো আমি বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, তার যে ন্যাচারাল, তার যে তিনি ন্যাচারাল যে শেখ হাসিনা, ন্যাচারাল যে মানুষটা, আমার সবসময় মনে হয়েছে এই পুরো ন্যাচারাল মানুষটা এই দেশের জন্য এক অসীম ভালোবাসা বুকে ধারণ করেন। আর কেউ নাই তার মতো গাটসওয়ালা। এই যে দেখেন তারেক রহমান, তেল আনবে, রাশিয়ার কাছে যায়, ভয়ে কুকড়ে থাকে, কথা বলে না সংসদে, আমি হিমু, আমি কথা বলি না, এই অবস্থা তার হয়েছে। সো এই নেত্রী আর আসবে না, এমন নেত্রী বাংলাদেশ আর পাবে না, এমন নেত্রী আর বাংলাদেশ খুঁজে পাবে না কখনো, যেটা শেখ হাসিনার মধ্যে ছিল। এই জন্য শেখ হাসিনা অনন্য। আজকে আমার এই কথাগুলো কার কেমন লাগবে জানি না, তবে এটা নিশ্চিত যে 5ই আগস্টের পরে যে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, যে শেখ হাসিনার নামই শুনতে পারে না, আমি নিশ্চিত অনেক তরুণরা এখন নীরবে হলেও আমার এই কথা স্বীকার করবে। আমি তো পড়াশোনা করেছি, ওয়েস্ট বলেন, পশ্চিমা দেশে পড়াশোনা করেছি, বইপত্র পড়েছি, একেবারে তো অশিক্ষিত মূর্খ না। আমি পড়াশোনা করি, আমি জেনে শুনেই মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, এই পুরো হোল ভাবনা, কনসেপ্ট, এটিকে আমি গ্রহণ করেছি। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর মতো সাহসী, এমন দেশপ্রেমিক এই দেশে একদম বিরল। বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুরই মতো। এটা আজ না বুঝলেও কাল, কাল না বুঝলেও পরশু, পরশু না বুঝলেও তরশু, কোনো না কোনো সময় আপনি বুঝবেন এবং আক্ষেপ করবেন। আমি এই কথাটা মনে করিয়ে দিলাম, যাতে উত্তর প্রজন্ম কখনো আমাকে না বলতে পারে, কখনো তো বলেননি নিঝুম ভাই, বা কখনো তো বলেননি নিঝুমদা। আমি বলেছি, আবারও বলে গেলাম। অনেক ধন্যবাদ।